প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তোমরা যারা পাশ করা নিয়ে চিন্তায় আছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের অনুচ্ছেদ রচনা, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এগুলো কিভাবে অ্যান্সার করলে 10-এ সর্বনিম্ন 7 থেকে 8 মার্ক পাবা সে বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, যেটাতে তোমাদের সারমর্ম অথবা সারাংশের অ্যান্সার করতে হবে। এই সারাংশ এবং সারমর্ম কিভাবে অ্যান্সার করলে তোমরা 10-এ 7 থেকে 8 মার্ক পাবা সেই বিষয়টাই তোমাদের দেখাবো। প্রথমে এই ভিডিওতে আমরা দেখব সারাংশ এবং পরের ভিডিওতে দেওয়া থাকবে সারমর্ম বিষয়। আসলে সারাংশ এবং সারমর্ম দুটা দেখে চেষ্টা করব এক ভিডিওতে শেষ করার, যদি সম্ভব হয় তাহলে এক ভিডিওতে শেষ করে দিব, তোমরা একটা থেকেই কিন্তু দেখতে পারবা। তো প্রথমে দেখো সারাংশ লেখার নিয়ম। সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম কিন্তু একই, শুধু সারাংশ থাকবে তোমার একটা গল্প বা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটা থেকে লিখতে হবে। আর সারমর্ম হচ্ছে তোমাকে কিছু কবিতার লাইন তুলে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে মূল ভাবটা লিখতে হবে। তো সারাংশ বা সারমর্ম লেখার নিয়মগুলো এখানে দেখো দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, তোমাকে যে সারাংশ বা সারমর্মের যে অনুচ্ছেদটা তুলে দেওয়া থাকবে সেটা তোমাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে এবং মূল ভাবটাকে খুঁজে বের করতে হবে। যদি একবার পড়ার পরে মূল ভাব খুঁজে না পাও, তবে বারবার 2বার 3বার একটু পড়ে নিবা। পড়ার পরে দেখবা তোমরা মূল ভাবটা খুঁজে পাবা। সেই মূল ভাবটাই তোমাদের কি করতে হবে, অল্প কথা একদম 2 থেকে 3 লাইনের ভিতরে লিখতে হবে। তবে মূল ভাবটিকে এমনভাবে লিখতে হবে যেন সেটা একদম সকলের বুঝতে সহজ হয়, মানে সহজ ভাষায় লিখতে হবে, সহজ সরল এবং প্রাঞ্চল ভাষায় লিখতে হবে। এরপরে তোমার মূল ভাবের বাইরের অবাঞ্ছিত কোনো কিছু লেখা যাবে না। বক্তব্যে কোনো প্রকার ছন্দ, উপমা, অলংকার, রূপক, উদ্ধৃতি ব্যবহার বর্জন করতে হবে, মানে একদম তোমাকে সহজ সরলভাবে লিখতে হবে, কোনো প্রকার ছন্দ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। মূল ভাব তোমরা বুঝে ওঠার পরে সেই মূল ভাবটুকুকে শুধুমাত্র একদম সহজ ভাষায় 2 থেকে 3 লাইনের মধ্যে লিখবা। এটাই হচ্ছে তোমাদের সারাংশ বা সারমর্ম। আমরা এখন একটা সারাংশ এবং একটা সারমর্ম প্র্যাকটিস করে দেখব আসলে আমরা পারি কিনা। প্রথমে আমরা একটা সারাংশ দেখে নিই। যেমন এখানকার এই সারাংশটা দেখো, এই 23 নাম্বারটা। তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কথা, কিন্তু সেজন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করতে হবে। মহৎ কিছু লাভ করতে হলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করতে হবে। এসব তুচ্ছ করে তুমি যদি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হতে পারো, তবে তোমার জীবন সুন্দর হবে। আরও আছে, তোমার ভেতরে এক আমি আছে, সে বড় দুরন্ত। তার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগবিলাস চায়, সে বড় লোভী। এই আমিকে জয় করতে হবে, তবেই তোমার জীবন সার্থক ও সুন্দর হবে। তাহলে দেখো, এই অনুচ্ছেদটি পড়ার পরে কি বুঝলাম আমরা, যে যদি জীবনকে সুন্দর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পরিশ্রম ও ত্যাগ। পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হবে। দেখো, এই যে মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে। এরপরের লাইনটুকু দেখো যে কি আছে, তোমার ভেতরে এক আমি আছে, সে বড় দুরন্ত, তার স্বভাব পশুর মতো। মানে কি, এখান থেকে কি বোঝা যায় যে মানুষের ভিতরে পশুত্ব আছে, এই পশুত্বকে বলি দিতে হবে। মানে তোমাকে জীবনে সুখী হতে হলে, জীবনকে সুন্দর হতে হলে তোমার মধ্যে যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে তোমাকে বর্জন করতে হবে। এরপর দেখো যে সে কেবল ভোগ বিলাস চায়, সে বড় লোভী। এখান থেকে কি বোঝা যায় যে ভোগ বিলাস, লোভ এগুলো পরিত্যাগ করতে হবে। আমিকে জয় করতে পারলে মানুষ জীবনে সার্থকতা অর্জন করতে পারবে। দেখো কত সহজ একটা বিষয়। মূল ভাবটা কি হলো আমাদের, যে মানুষের জীবনকে সুন্দর করতে চাইলে অবশ্যই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হবে। মানুষের মধ্যে যে পশুর মতো আচরণ আছে সে পশুত্ব দূর করতে হবে এবং লোভ ত্যাগ করতে হবে। লোভ এবং ভোগবিলাসের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং এই সকল ত্যাগ স্বীকার করে তোমার নিজেকে জয় করে নিতে হবে, তাহলে তুমি সার্থকতা অর্জন করতে পারবে। তো এইভাবে তোমরা অনুচ্ছেদটা 1-2বার পড়ে নিলে তোমরা নিজেরাই কিন্তু সারাংশ বানিয়ে লিখতে পারবা। এরপরে আসো আমরা একটু সারমর্ম দেখি। দেখো, আমরা এই 33 নাম্বার এই সারমর্মটাই দেখি। এই কবিতাটা হয়তো তোমরা অনেকেই পড়েছো, সবাই পড়েছো, কিন্তু হয়তো অনেকের মনে নেই। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া বলে, সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই যে কবিতার অংশটুকু পড়লাম, এই কবিতার অংশটুকু পড়ে যে মূল ভাবটা আমরা বুঝতে পারলাম, এইটা আমাদের 1 থেকে 2 লাইনের মধ্যে লিখতে হবে, এটাই হচ্ছে সারমর্ম। তবে এইখানেও কিন্তু নিয়ম একই, তোমাকে কি করতে হবে, সহজ ভাষায় লিখতে হবে, কোনো অবাঞ্ছিত কথা লেখা যাবে না। দেখো, এই যে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বাবুই পাখি চড়ুই পাখি কি করে? চড়ুই পাখি কিন্তু দালান কোঠার যা যে ছাউনি থাকে সেগুলোতে কিন্তু বাসা বেঁধে থাকে, বা দালান কোঠা যে চিপা চাপা থাকে এগুলোতে বাসা বেঁধে থাকে, যেখানে ঝড় বৃষ্টির কোনো ভয় থাকে না। কিন্তু বাবুই পাখি গাছের, যেমন ডাব গাছ বা তাল গাছ, এগুলো পাতার সাথে কিন্তু এই খড়কুটা বা পাতা দিয়ে বাসা বেঁধে থাকে। তো এদের কিন্তু ঝড় ঝাপটা থাকার সম্ভাবনা থাকে। তো বাস্তব জীবনটাও কিন্তু এমনই। জীবনে স্বাধীনতা পেতে হলে বা স্বাধীনভাবে চলতে হলে অনেক কিন্তু সুখ দুঃখ আসবেই, তবুও স্বাধীনতার মূল্য অনেক বেশি। তো তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, তোমাকে যদি সবকিছু করার স্বাধীনতা দেওয়া হয়, তুমি যা ইচ্ছা তাই করতে পারছো, কিন্তু করতে গিয়ে হয়তো কোনো বিপদে পড়েছো, কিন্তু তাই বলে কি তুমি তোমার স্বাধীনতা ছেড়ে দিবে? অবশ্যই কিন্তু দিবে না। এই একটু বিপদের জন্য কিন্তু তুমি তোমার স্বাধীনতা হারাতে দিবে না। এইটাই হচ্ছে এই মূল বিষয়। এখানে দেখো, স্বাধীন জীবনে দুঃখ ভয় বিপদ অনেক, তবু স্বাধীনতার মূল্য অনেক বেশি। নিজ হাতে তৈরি আপন ঘরে মনের মতো করে থাকতে পারলে পরম তৃপ্তি পাওয়া যায়। পরের অট্টালিকায় চড়ুই পাখির মতো মহাসুখে বাস করার মাঝে কোনো গৌরব নেই। বাস্তব জীবনে যদি চিন্তা করো, তোমার যদি ছোট্ট একটা কুঁড়ে ঘরও থাকে, সেই ঘরের কোনো ভাড়া দিতে হয় না, তোমার নিজস্ব বাসা, কোনো কথা বলার মতো কেউ নেই, তোমার বাসা, তুমি যেমনি ইচ্ছা থাকো, যেমনি ইচ্ছা বসবাস করো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি কোনো অট্টালিকায় বা কোনো দালান কোঠায় ভাড়া হিসেবে থাকো, তাহলে কিন্তু তোমার নির্দিষ্ট পরিমাণে একটা ভাড়া দিতে হবে। ভাড়া না দিলে কিন্তু তোমাকে সে বাসা থেকে বের করে দিবে। এরপরে সেই বাসার বিদ্যুৎ পানি এগুলো কিন্তু হিসাব মতো খরচ করতে হবে। কিন্তু তোমার যে সেই ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, সেই কুঁড়ে ঘরে কিন্তু এসব কোনো ঝামেলা নেই, তুমি মনের সুখে থাকতে পারবা। তো এইভাবে যে কবিতার অংশগুলো দেওয়া থাকবে, এইগুলো থেকে তোমরা একটু পড়ে মনোভাবটা বুঝে নিয়ে এরপরে লিখবা। অবশ্যই তোমরা 10-এর মধ্যে 7 থেকে 8 মার্ক তুলতে পারবা।